করে করে তো ওই তো সকালবেলায় গিয়ে আবার কাঠ কাটছে, কেটে টেটে আবার ওই গিয়ে আর তখন ওই ঝোপঝাড়ে শব্দ পেয়েছে, মানুষের গন্ধ পায় তো ওরা, তখন ওই ছুটে ছুটে আসছে নাকি না কোথায় ধরেছে। আচ্ছা ভালো, তাও বাড়িটারি মারলো, যায়নি ও, আবার গিয়ে ওইখান থেকে কতটা নাকি ঘুরে আবার এসছে, এসছে নাকি এবারে এইখানে ধরেছে। এইখানে যখন ধরেছে মানে ওদেরকে কাউকে ধরেনি, ও ছেলের বাবাকে ধরেছে, এইখানে ধরেছে, এইখানে ধরে একদম পুরো এইগুলো তুলে নিয়েছে, বের করে নিয়েছে, পুরো হাড় বার করে দিয়েছে। এইখানে 5 বছর আছে। শান্ত নদী, দুর্গাদুয়ানি নদী, ওপারে এই বালির দ্বীপ, আর আমরা চলে এসেছি গোসবার পাড়ে, সোনাগা। কেমন লাগছে নদীটা? তো বন্ধুরা নমস্কার। আর তোমাদের কাছে এমন একটা জিনিস তুলে ধরতে চলেছি যে যাদের স্বামীরা জঙ্গল করে, তো তাদের স্ত্রীরা কিভাবে থাকে ঘরে, কি নিয়ম কানুন মেনে চলে, তো এইগুলো আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। এখানে সুদর্শন বলে একজন জঙ্গল হয়েছিল আক্রমণ বাঘের, তো তার স্ত্রী ঘরে আছে, তার কাছে সব কিছু দেখবো, জানবো কিভাবে কি হয়েছিল। চলুন বন্ধুরা তাহলে জেনে নিন, আসুন। আজকের আবহাওয়াটা একটু গরম কম আছে, তাই তো? গরম কম আছে, মেঘলা আবহাওয়া। ওপারে বিদ্যা মন্দির স্কুল, দেখতে পাচ্ছেন ওপারে। আর এই যে সামনে বোট আছে, টুরিস্টের বোট। এই যে ছোট ছোট নৌকাগুলো আছে, এগুলো দিয়েই জঙ্গলে মাছ ধরতে যাওয়া হয়। আর আমরা এই মুহূর্তে সুদর্শন দাদার বাড়িতে চলে এসেছি। এইদিকে সমস্ত লোকালয়, নদীর কূলে বসবাস, নোনা জলের ছোঁয়ায়। এই ঘর, হ্যাঁ ওই পাড়া থেকে আসছি। আর এই সুদর্শনদার বাবা। জেঠুর বয়স কত এখন? 60-এর বেশি হয়ে গেছে, তাই তো? এখানে থাকে এই জেঠু দীর্ঘ 40 বছরের উপরে বেশি জঙ্গল করেছেন। এই ছেলের সাথে বাবা যেত এবং এই বাবার সাথে এই ছেলের হাতে খড়ি মানে জঙ্গলগামী হয়েছেন। আর এই সমস্ত নোঙর দেখতে পাচ্ছেন এবং দড়ি, আর এই জাল। সুদর্শন দাদার কটা ছেলে মেয়ে? একটা ছেলে। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? এখন পড়ছে? বন্ধ করে দিয়েছে। আচ্ছা, বাবা যখন বাঘের আক্রমণ হয়েছে তখন থেকে বন্ধ করে দিয়েছে। তাহলে এই বাড়িতেই থাকা হয়। আমি একটু আপনাদেরকে এই পুকুর, এদিকে প্রান্তরের মাঠ, আর নদীর কূলে এই বাড়িতে বসবাস করত সুদর্শন। এই বাড়িতে বয়স্ক বাবা আছে। দিদি আপনি কেমন আছেন এখন? এই তো আছি কোনো রকম। তো দিদি ভাই আপনার নাম কি? আমার নাম তাপসী সর্দার। আপনার বাড়ি কি এই সুন্দরবনে? আমার বাড়ি চুনোখালি। ওইখানে জন্মগ্রহণ করেছে? আর এখানে? এখানে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, দাদারা কি প্রেম করে বিয়ে করেছেন নাকি দিদি? দেখাশোনা করে দিয়েছে। দেখাশোনা করে বিয়ে হয়েছে। আচ্ছা, তো আপনি যখন আসেন তখন থেকেই কি দাদা নৌকায় যেতেন জঙ্গলে? না, যায় না, আগে মাস্টার বোট ছিল, মাস্টার বোটে। আচ্ছা, আগে টুরিস্টের বোটে থাকতো। হ্যাঁ, আমি নিজস্ব ছিল তখন। আর বাবা
যখন শরীরের অবস্থা খারাপ হলো তখন তখন থেকে জঙ্গলে যেতে শুরু করেছিল। জঙ্গলে গিয়ে তো বাঘে অ্যাক্সিডেন্ট হলো, বছর তিন তাহলে সুদর্শন দা কত বছর জঙ্গলে যাচ্ছেন? আমরা তো ওই তো বিয়ে হয়ে আমার শাশুড়ি মরে যাওয়ার পর থেকে আমার শ্বশুর যখন অসুস্থ পড়লো প্রায় 8-9 বছর 10 বছর হয়ে গেছে। 8-9 বছর, 10 বছর। সুদর্শন দা জঙ্গলে কাঁকড়া না মাছ ধরতে যেত? মাছ ধরতে যায়, কাঁকড়া ধরতে যায়, আচ্ছা আচ্ছা। কাঁকড়া মাছ দুটোই ধরে যখন যেরকম তো কাঁকড়া মাছ যখন ধরতে যায় মানে তো বাড়িতে কাঁকড়া মাছ তো যখন দাদা ওঠে তখন প্রচুর খাওয়া হয়। জঙ্গলের ঘটনা কিছু বলতো না দাদা বাড়িতে এসে? যখন জিনিসপত্র সব গুছিয়ে নিল, নিয়ে এবারে নৌকো পুজো টুজো দিল, দিয়ে যে এবারে তারপর হচ্ছে গিয়ে ছাড়ে গেলে এখন 10 দিন 12 তো দিন কি কি নিয়ে যায়? নৌকো সব যা যাবতীয় লাগে বাড়িতে যেরকম, হ্যাঁ, চাল ডাল আলু তেল মরিচ মশলা হাঁড়ি পুড়ি যা যাবতীয় মানে একটা সংসারের যেরকম জিনিসপত্র লাগে সমস্ত কিছু নিয়ে আর যেত। কি গ্যাসে না কাঠেও করে, অনেকে উনুনে, এখন আগে কাঠে করতে এখন উনুনে করে, এতে করে গ্যাসে আর করে। এমনি কি এখন নিয়ম গ্যাসে কানুন করে। আছে যাওয়ার সময়? হ্যাঁ? যাওয়ার সময় যে যাওয়ার সময় ওই তো টান টান করে বাড়িতে পুজো টুজো দিয়ে আবার নৌকোর মাথায় গিয়ে এবারে ওই মালা ধূপ, তারপরে কাঁচা কেটে দেয়, ডাব দেয়, সিঁদুর দেয়, দিয়ে পুজো টুজো দিয়ে বাতাসা দিয়ে পুজো দিয়ে ছানা দেয়, অনেকে যে যেরকম পারে দিয়ে তারপরে যায়। আর হচ্ছে আর বাড়ি মানে বউদের কি নিয়ম পালন করতে হয়? আমাদের বাড়িতে যখন জারে চলে যায় আমরা হচ্ছে যে তেল মানে সিঁদুর পড়ি না, মানে মাছ খাওয়া বারণ, ডিম খাওয়া বারণ, আর হচ্ছে যে সামন তখন মাখে না, তাও সবসময় অনেকদিন করে থাকে তো, তাই একটু সামন তখন না মাখলে তো থাকতে পারে, ওই দুপুর টাইমে আমরা তখন তেল সামন করি। সিঁদুর করতে নেই কেন? সেই জন্য কি জঙ্গল করতে নেই, বেরিয়ে আছে তাই জন্য। ওগুলো কি ওই ব্রাহ্মণরা বলে দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, বোনের বিয়ে থাকে তো। আচ্ছা, তাহলে যেবারে সুদর্শন দা আক্রমণটা হয়েছিল সেইবারে কে কে গেছিল সাথে? এবার কি কি প্রস্তুতি নিয়ে এখান থেকেই তো এই বাঁধের এই কোণ থেকেই তো ছেড়েছিল নৌকা, এইখান থেকেই, তাই তো? তাহলে কে কে তো আমাদের এখান থেকে আমাদের ছেলের বাবা আর ওই বাড়ির পাশে একটা কাকা আর হচ্ছে যে আমাদের ভাই একটা এসেছিল ওই আমাদের বাবার বাড়ির দিক দিয়ে, ওই ভাই আর একটা দেওর হয়, ও 5 জনের বিয়েটা, আর আমার ননদের বর এই তো, ওই পাড়ায় বাড়ি, ওই পাড়ার দিকে আসছে, ওই দিক দিয়ে বাড়ি। নন্দাই ওটা? ওটা কি সুদর্ণখালীর জঙ্গল ছিল? এই সুদি এসে বাবা কোন জঙ্গলে গেলে রে? ঝিলা 5? ঝিলা 5 মানে ওইদিকে ভেতরে? আমি যাই, ছেলে যায় এখন জঙ্গলে বসে বসে থাকে, টুলু টুলুটে সবসময় যায়, ছেলে ভালো জানে জঙ্গলটা। ছেলে এখন টুরিস্টের বোটে থাকে? আচ্ছা আচ্ছা। যা ডাকে তার চলে যায়। হুম। তাহলে ওই জঙ্গলে দাদারা তখন কি করছিল এবং কি কি ঘটনা শুনলেন? দাদারা হচ্ছে কি জঙ্গলে তখন সকালবেলায় 7টা বাজে তখন উঠেছে, উঠে মানে ভোর থেকে জাল টাল তুলেছে, 3টে থেকে না 2:30 থেকে ওরা উঠে যায়, জাল পাতে যে বিকেলবেলায়, আজকে জাল পাতলো কালকে বিকেলে তোলে, মানে সকাল টাইমে তোলে, আজকে বিকেলে যদি পাঠে 4টের সময়, 4টের আগে জাল টাল পেতে হাত পা ধুয়ে সন্ধ্যে বাতি দিয়ে বসে গেল এবার নৌকো, রান্না বান্না করে, রান্না বান্না করার পরে খেয়ে টেয়ে দিয়ে এবার সব শুয়ে পড়লো, কেউ খেলা করলো, কেউ জেগে থাকলো, সবাই তো আর ঘুমায় না, জেগে থাকে, আর জেগে থাকলো, এবার ঘুম থেকে উঠলো, এবার 2:30-3টে বাজবে তখন জাল তুলতে যাবে, জাল তো তোমার এইখানে এক জায়গায় পড়ে, আবার অনেকটা দূরে দূরে ছাড়াছাড়ি করে পড়ে, জাল জাল টাল তোলা হয়ে গেছে, মাছটা সব গুছানো হয়ে গেছে, বরফ বক্সে দেওয়া হয়ে গেছে ছাড়িয়ে টাড়িয়ে, এবারে রেখে দিয়েছে, দিয়ে এবার হাত মুখ ধুইছে, মানে ব্রাশ ট্রাশ করছে, চাটা খাবে, একটা কাকা আছে, ওই কাকা চা বানাচ্ছে, আর নাকি ওই আমার ওই নন্দাই হচ্ছে কি নাকি বলছে চলো দাদা জঙ্গলে কাঠ কাটতে যাই। আচ্ছা, ওটা ভোরের বেলা হচ্ছে? ভোরের বেলা, এটা ভারত ধুলো ধুলো আছে নাকি তখন, সাপটা সাপটা দেখা যাচ্ছে। মানে ওটা শীতকালে হয়েছিল? ওইটা শীতকালে না, ওইটা ভাদ্র মাসে, শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে না? শ্রাবণ মাস না ভাদ্র মাসে, মোটামুটি ভাদ্রই মাসে হবে। আচ্ছা। তা ওই ভাদ্র মাসে তখন ওই হচ্ছে গিয়ে করতে আসে, বলছে চলো দাদা যাই, পরে ইয়ে কেটে আনি, কাঠ কেটে আনি, লাগবে না কি করবে বললো, তখন জানি না মোটামুটি বললো ওই চলো। তা আমার ননদের বর আগে আছে, তা যখন ননদের বর আগে আছে, আমার একটা দেওর পেছনে আছে, আমাদের ছেলের বাবা ওরও পেছনে আছে, ঠিক আছে, সবাই এরকম লাইন দিয়ে দিয়ে যাচ্ছে, আমার কাকা শ্বশুরটা নৌকোয় আছে, আর আমার ওই ভাইটাও নৌকোয় আছে, আমার ভাই ওইখান থেকে এসেছিল, আর ওই আছে যখন
তখন ওরা ওই দুটো না কটা কাঠ কেটেছে, শব্দ হয়েছে। যখন নাকি শব্দ হয়েছে তখন আমার ননদের বর আর আমার ছেলের বাবা বলছে, জামাই কি একটা শব্দ হচ্ছে। তা বলছে কই না তো। আমার ছেলের বাবা বলছে না শব্দ হচ্ছে, চলো চলে যাই। তা বলতে তো জামাইটা তখন বলছে চলো দাদা, তাহলে যখন তোমার মন টানছে না তাহলে চলো। বলে এবার হচ্ছে কি ওই নৌকোটা উঠে আর সবাই হচ্ছে কি এরকম নাকি ঠেলতে যাচ্ছে, মানে এরকম ধারে তো ঠেকি রেখেছে। এবার ঠেললে এবার দূরের দিকে আসবে, এবার সে সুযোগ আর দেয়নি। ও ওরকম খড়মড় খড়মড় করতে করতে ভালোই কাছে এসে গেছে। আচ্ছা, যখন কাছে চলে এসছে তখন হচ্ছে কি ও মানে আমার নন্দাইয়ের দিকে আক্রমণ করেছে, কিন্তু না, ওর চোখ কিন্তু আমার ছেলের বাবার দিকে। আচ্ছা, আমার ছেলের বাবা যখন মানে ও জানে ওকে আগে এ করছে, মানে আমার ছেলের বাবার ভালোই দূরে আছে, জামাইটা কিন্তু আমাদের কাছে আছে, ওর সামনাসামনি একদম। ওকে আর জামাইয়ের দিকে আর এ করছে না, সেই ছেলের বাবার দিকেই আসছে ছুটে নাকি। বলছে আমি যখন পাশার দিকে চলে আসি তাও ও লাম মেরে মেরে আসছে আমার দিকে, অথচ ওর কাছে লোক আছে, ওকে কিছু করছে না জামাইটাকে। তারপর আমার ভাইটাও আছে, ওরা আবার দুজন নাকি যখন ওরকম ঝাপাঝাপি করছে তখন হচ্ছে নৌকোটা দূরের দিকে ঠেলছে, ও আর নৌকো ঠালা মানে না, মানে ওর উপরে উঠে আসছে ঠেলে, নৌকোর একদম উপরে উঠে গেছে। আমার কাকা শ্বশুর তো তাও হেই হাই করছে, তাও সে ছাড়ে। এবারে হচ্ছে কি বলতে এবার দুজন হচ্ছে কি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান যখন হয়ে গেছে মানে ভাইটা অজ্ঞান হয়ে গেছে, আমার দেওরটাও অজ্ঞান হয়ে গেছে দেখে। এবার আমাদের ছেলের বাবাকে এসে নাকি প্রথমে ধরেছে এইখানে না কোথায় ধরেছে। আচ্ছা ভালো, তাও বাড়িটাড়ি মারলো, যায়নি। ও আবার গিয়ে ওইখান থেকে কতটা নাকি ঘুরে আবার এসে নাকি এবারে এইখানে ধরেছে। এইখানে যখন ধরেছে মানে ওদেরকে কাউকে ধরেনি, ও ছেলের বাবাকে ধরেছে, এইখানে ধরেছে। এইখানে ধরে একদম পুরো এইগুলো সব নিয়েছে, বের করে নিয়েছে, পুরো হাড় বাঁকে দিয়েছে। এইখানে পাত বসানো আছে, পাত বসিয়েছে না তো বাঁচতো না। ওই বলে আর এই পাত টাত বসিয়ে মানে ওই হচ্ছে কি করে তারপর ওইখানে যখন রক্ত রক্ত হয়ে গেছে তখন ওই কাকাটা একটা বড় মোটা তুলেছে, লাঠি তুলেছে, ওই নন্দাই আর আমার কাকা শ্বশুর করে তুলেছে। ওকে নাকি কতবার মেরেছে বাঘটাকে। যখন মারতে তখন নাকি বাঘটা ছেড়ে আমার ছেলের বাবা ছেড়ে চলে গেছে। তখন আমার ছেলের বাবা কিন্তু মানে জ্ঞান আছে, সব আছে। বলছে আমার ছেলের বাবা বলছে আমি আর বাঁচবো না, আমার মনে হয় আর হচ্ছে কি বাড়ির লোকের সঙ্গে আর দেখা হবে না, আর মনে হয় শেষ দেখা। আর বলছে তাহলে আমার হচ্ছে আমার ছেলেটা তখন একটু ছোট তো, মানে বছর 6-7 বছর হবে। বলছে তাহলে আমার ছেলেটাকে একটু আনো, আমি একটু দেখি, আমার ছেলে বউ তো আছে বাড়িতে, তাহলে আমার বউ ছেলেকে একটু খবর দাও, একটু আসুক দেখি, আমার তো মনে হয় শেষ দেখা, একটু থাকতে আমি দেখে নিই, এরকম বলছে। তা বলছে না তোর কিছু হবে না, আমরা তো সবাই আছি, আমরা তোকে ঠিক ফিরিয়ে আনি। বলে তাড়াতাড়ি করে বাড়িতে আমাদেরকে জানায়নি, আমাদেরকে বলেছে জোয়ার হয়েছে, তোমরা হচ্ছে কি সব জিনিসপত্র গুছিয়ে রাখো, হসপিটালে নিয়ে যেতে হবে। তা আমি তখন বললাম বাড়িতে তো অল্প কিছু টাকা আছে, 1010, তা 1010 তোর জোয়ার হয়েছে, তাহলে 1010 টাকা তো লাগছে না। এবারে ওরা গোপনে গোপনে এবার বলছে তাহলে ওদের তো কিনে ব্যাংকের বইটাই চাইলে, ওরা ভাববে তাহলে মনে হয় কিছু একটা বড় কিছু একটা হয়েছে। তা আমার নন্দাই তখন বলছে আমার ননদকে বলছে দেখ চন্দনা, তাহলে তুই যা গিয়ে ব্যাংকে আগে টাকাটা তুলতে লাগে, আমরা রুগী আনছি বোটে করে। আর বোটে করে তো আর আমাদের রুগীটা এই আমাদের বাড়ির দিক দিয়ে নিয়ে যাচ্ছে না, নিয়ে আসলে তোমাদের সেই ওই দিকে সেই সৈন্যখালী অফিস টফিস আছে, ওই দিক থেকে এই দিকে ওই কি ঘাট বলে পাখিরালার ঘাটটা, ওইখান থেকে তুলেছে নাকি এমন নিয়ে গিয়ে। তখন তুলে এবারে হচ্ছে আমার ননদ টাকা তুলে আর রেখে দিল, দিতে আবার হচ্ছে যে তখন আমার ছেলের বাবাকে ওই গাড়িতে করে আনলো, এনে আর ওই আমাদের ওই ভাগনা আছে, এই পাশের বাড়ির একটা ভাগনা, আর ওই অনেকে মানে তখন লোক সব ভর্তি হয়ে গেছে, আমাদের পাড়ার লোকজন সবাই গিয়েলো, ওই ঝুনা টুনা বলে না, ওরা সবাই গিয়েলো, গিয়ে আর বলে আগে গোসবাই হসপিটালে ভর্তি করলো। বেলার তো প্রচুর ভাঙছে, একদম পুরো রক্ত চান, একদম পুরো জামা কাপড় তো গায়ে নেই, সব ব্লেড দিয়ে মানে এগুলো সব কেটে দিয়েছে, জামা টামাগুলো তো আর খুলতে পারবে না, এগুলো সব আঁচড়ানো, প্রচুর বেলার ভাঙছে। আর এগুলো তো সব এইটা তো একদম নেই, মানে তুলে নিয়েছে। হ্যাঁ এটা তুলে নিয়েছে, এখানে তো সেলাই করে পাত বসিয়ে দিয়েছে, শুধু পাতে অনেক খরচা হয়ে গেছে গো দিদি, জানো তো। আর হচ্ছে ওই পাতটা আবার এইখানে তো আর হবে না, গোসবা হসপিটালে তো ভর্তি নেয়নি, ওরা কি একটু রক্ত বন্ধ হওয়ার জন্য একটু কি ওষুধ টষুধ লাগালো। তারপর তো আমি সব বাড়িতে এইখান থেকে গেলাম, আমার ছেলে আর আমি, আমার ছেলে তো খুব কাঁদছে, আমিও খুব কাঁদছে, আমাদেরকে তো আর হসপিটালে নিয়ে যাবে না সেই কলকাতায়, বলছে তোমরা আমরা আগে ভর্তি টর্তি করে একটু মানে সুস্থ মতন করি, তারপর তোমাদেরকে ভালোভাবে নিয়ে যাবো এসে বাড়ির থেকে। বলতে এবারে আমার ছেলের বাবাকে ভর্তি করে দিলাম। আমার ছেলে বাবা মানে ভর্তি কি অ্যাম্বুলেন্সে করে যখন যাচ্ছে তখন কাঁদছে, বলছে আমি ভালো হয়ে আসি, ওরা থাক আর কি করবি, যাওয়ার তো হয়ে গেছে। ছেলে আর আমি জানছি, আমরা তো বাড়িতে চলে আসলাম, ওকে এবার চিত্তরঞ্জনে নিয়ে গেল, নিয়ে গিয়ে ভর্তি করেছে এইখানে, ভর্তি করতে আবার এই তো সুস্থ সুস্থ হলো। আর এই টাকা পাঠাতাম এখান থেকে, মানে মাস 2 ছিল, হাঁটাচলা করতে পারতো না, হাঁ করতে পারতো না, খাবার খেতে পারতো না, হাঁটতে পারতো না, বাথরুমে গেলে ধরে ধরে নিয়ে যেত, মানে সবসময় শুয়ে থাকতো, মানে কোনো হাঁটার শক্তি নেই, একদম পুরো ইয়ে হয়ে গেছে।
নিয়ে গিয়ে 2 মাস ছিল, 2 মাস থাকতে তাও বাড়ি এসে আমার হাঁটতো না, আমি ধরে ধরে বাথরুম টাথরুম নিয়ে যেতাম, চান করে দিতাম, মানে সমস্ত করে দিতাম। হুম। আর এখনো পর্যন্ত তো ভালো কাজ বাজ করতে পারে না, না করলে নয় কি করবে বলো তো, কাজ করে খেতেই হবে। কোনো তো পদ নেই। না কোনো এখন কি কাজ করে? এখন ওই তো এমনি জোগাড়ি কাজ টাজ করে, এটা ওটা টুকিটাকি যে যা বলে তাই করে। হ্যাঁ মুখে ব্যথা ব্যথা হয়? হ্যাঁ মুখে খুব ব্যথা দিদি, এগুলো সব ব্যথা, এগুলো ব্যথা, এই হাতুড়ে ব্যথা, এগুলো ব্যথা, সব আজরে একদম মাংস একদম ব্যথা গত করে দিয়েছে। আচ্ছা বাবার এই মুখ টুকগুলো সব এগুলো একদম পুরো কাটা, এগুলো এগুলো একদম কিচ্ছু নেই, আমরা দেখেই গেছে তো। হুম। একদম হাঁ করে ভাত তেমন ভালো মানে খেতে পারে না। আর এখান থেকে তো পুরো এইটা কাটা, এখান থেকে এইটা পুরো কাটা, চালা করা, এগুলো সেলাই করা। এই করে ফিরে এসছে তাই ভালো হতো। আর না আসলে এবার ফিরে এবার কিরকম হতো বলো তো, আমার এই ছোট ছেলে আমি নিয়ে কোথায় যেতাম, এই আমার শ্বশুরটা প্যারালাইসিস, হুম। আমার খাটতে ওখানে, যে বাবা আমার শ্বশুর খাটতে পারে, ছেলেটাও হাত ধরা মতন হয়ে গেছে, বাবা আমার তার এই কিসের চিন্তা। হুম। মোটামুটি বাবা না খালে আমাদের সংসার চলে, আমি তো কোথাও যাই না কাজ বাজে, আমি বাড়ি সময় থাকি, আমি চলে গেলে আমার এই শ্বশুর, আমার ছেলেটা রয়েছে, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্যা হয় খুব। হুম। আর এমনি কোনোদিন কেউ কোনোদিন সাহায্য করেনি? না আমাদেরকে কেউ কোনোদিন এখনো কোনো অ্যাক্সিডেন্টের কোনো টাকা পয়সা পাইনি, আর কোনো সাহায্য সরকার তো করেনি। সাহায্য করেনি? মানে সাহায্য বলতে কিরকম, হয়তো দেখতে আসলে একটু মানুষ দেখতে গেলে একটা বাড়ির কিন্তু খালি হাতে যায় না, একটু ফল নিয়ে গেলাম, একটু মিষ্টি নিয়ে গেলাম, এটা তো আর সাহায্য করে না, এটা তো এমনি কর্তব্য মানুষ। করতে হয়। আমিও যদি যাই একটা বাড়ি, আমার বাড়িতে কিছু থাকুক না থাকুক, শুধু হাতে যায় না, একটু বিস্কুট হলে তো নিয়ে যায়, তা সেই রকম। নাহলে এমনি কেউ টাকা পয়সা দেয়নি, সাহায্য করেনি আমাদেরকে। আমাদের সব গ্যাসের টাকাই করেছি, এখন আমাদের দিনদানা হয়ে গেছে। তুমি যদি একটু সাহায্য করতে সরকার থেকে তো হ্যাঁ আমাদের একদম পুরো 3-4 লাখ টাকা দেনা এখন, তাই খাটলে শুধু হবে, একটু কোনো সাহায্য টাহায্য পেলে ভালো হতো, তা কোথাও তো পেলাম না। হুম। কবে থেকেই তো আমরা তাহলে টাইগার রিজার্ভ থেকে আপনাদেরকে কোনো সাহায্য করা হয়নি? কাগজপত্র জমা দিলাম, কিচ্ছু হয়নি না। হুম। এই আজ দেয় কাল দেয় এরকম করে করে 3 বছর 4 বছর তো হয়ে গেল অ্যাক্সিডেন্ট হলো, ওই এখন একটা 500 টাকাও কিন্তু করে কার কাছে সাহায্য হয়নি। আচ্ছা দাদা, তাহলে যখন জঙ্গলে 4-5 জন ছিল, তখন রাত্রে কি ওই জঙ্গলের গায়েই ছিল? হ্যাঁ না মানে একটু দূরের দিকে গ্রাফি করেছিল, তাহলে ওই দিন গায়ে ছিল না ওই দিন রাত থেকে হয়তো এদেরকে টার্গেট করছিল। মনে হয়, তাই বলছে তো, বলছে ওই হচ্ছে কি কিরকম একটা হচ্ছে, ওরা মনে একটা জাগে নাকি, বয়স্ক মানুষ আছে তো একটা, বলছে আমার মনটা টানছে না, চলো অন্যদিকে যাই। আর আমার ওই ননদের বর বলছে না এখানেই থাকবো, হুম। না এখানেই থাকবো, আর বিয়ে যাওয়া যাবে না, মানে নৌকো বেয়ে বেয়ে তো যেতে হয় না, বেশি তো বসানো নেই। আমার ননদের বর বলছে না অত বাবা যাবে না, জাল পেতেছে এখানেই থাকবো কাছে গোড়া। আচ্ছা। হ্যাকাতি করছে, তাই হ্যাকাতি করে করে তো ওই তো সকালবেলায় গিয়ে আবার কাটছে, কেটে টেটে আবার ওই গিয়ে, আর তখন ওই ঝোপঝাড়ে শব্দ পেয়েছে, মানুষের গন্ধ পায় তো ওরা, তখন ওই ছুটে ছুটে আসছে নাকি। তাহলে টার্গেটটা করেছিল একমাত্র সুদর্শন দাকেই। আমার ননদর বরের দিকে ইয়ে করছিল, ওকে না এ করে করলো আমার ছেলের বাবাকে এসে। আমার ছেলের বাবা কিন্তু পাশায় বসে বসে পাগড়ি বাঁধা ছিল, বলছে আমি দাঁত টাত মাছবো বলে সবই ব্যারাস টেরাস বার করছি, আর পা ঝুলিয়ে দিয়ে এরকম নৌকে নাকি এরকম নিচটায় ঝুলিয়ে দিয়ে বসে আছে নাকি। আর এই দাঁত মাজবে আর চা করছে, কাকারা খাবে, টিফিন করবে সকালে, একটু চা মুড়ি খায় ওরা, ভাত তো খায় না, সকালে দুপুরে ভাত খায় না, রান্না করার সময় পায় না, অত জাল তুলে তুলে এসে 40-50 টাকা করে জাল আবার বেশি পারে। আর ওই মাছ ছাড়িয়ে উঠতে তো অনেক বেলা উঠে যায়, অতগুলো জালে যদি মাছ কাঁকড়া ওঠে তাহলে ছাড়াতে কম সময় লাগে। সেই জাল টালগুলো কোথায় ছিল, নিয়ে এসেছিল সেদিকে? সব কিনে নিয়ে এসছি, একটা জালের দাম তোমার 10,000 মানে 12,000। ওখানে রেখে দিয়ে এসেছিলেন? হ্যাঁ যে মানে জাল রেখে দিয়ে চলে এসেছিল, তারপরে হচ্ছে কি আমার ওদের ভাগনারা গিয়ে আবার বোর্ড নিয়ে গিয়ে আবার জাল এখান থেকে সব তুলে নিয়ে এসছে, নৌকো জাল সব নিয়ে এসছে। আচ্ছা দিদি, যখন দাদা 12,000-15,000 টাকা করে জাল গ্রামের দাম, প্রচুর দাম, প্রচুর দাম। আর ওই জঙ্গলে, গভীর জঙ্গলে ওই নদীতে জাল রাখা মানে সমস্ত সরঞ্জাম তো সেরকম শক্তপোক্ত প্রয়োজন। আচ্ছা ওই জঙ্গলে যখন ওই রকম ঘটনা ঘটলো, তখন যে বয়স্ক লোক ছিল এবং আপনার নন্দাইরা আপনাদেরকে এসে কি বললো? আমার নন্দাইরা বললো যে এরকমই হচ্ছে কি জ্বর, শরীর ভালো না, সব ভ্যাকসিন ওই বছরে সে করোনা ভাইরাস ভ্যাকসিন করছিল না, তা সব ওই টিটিনাই নিয়ে আর গিলো, ইঞ্জেকশন নিয়ে গিলো, সবাই নিয়েছে একসাথে, ওরা সব পাড়ার মানে একই সঙ্গে ওরা জালে টালে যায় বলে, তা আমাদের বাড়ির বউরা আমার দেও যাটা সব আমরা একই সঙ্গে করে গিয়ে একটা ভ্যাকসিন খুলেছিল, ওই আমরা সবাই নিয়ে এসেছি। তা বলছে জ্বর হয়েছে নাকি, বলছে তেমন কিছু হয়নি, শরীর খারাপ জ্বর।
তোমরা হচ্ছে কি জিনিসপত্র গুছাও, চলো যাবো, তাই বলছিল। যে এইটা হয়েছে বলে বলেনি, তারা ডায়রা হয়েছে, মানে পায়খানা আপনাদেরকে জানাতে চাইছিল না যে যাতে আপনারা বিচলিত হয়ে যান? হ্যাঁ, বলছে ডায়রা হয়েছে, পায়খানা হয়েছে, জ্বর হয়েছে, কে বলছে এই হয়েছে সেই হয়েছে, এরকমই বলছে, মানে এটা আর বলেনি। আর এইগুলো তো কোনোদিন আমি ধরতে গেলে এত বছর বিয়ে হয়ে এসেছি, আইলার পরের বছর থেকে আমার মানে ওর ছেলের বাবা জালে যায়, কোনোদিন এইসব আমি কোনো এখনো খবর শুনিনি আর কোনোদিন দেখিও নি। আমরা তাহলে মানে জ্বর হয়েছে, তাহলে ভালো হয়ে যাবে, বাড়ি চলে আসবে, তাহলে আমাদের কাছে যেতে হবে না, আমি এইটাই ভাবছি। তারপরে তো এইটা শুনলাম যে এরকমই হয়েছে, তখনই আমার ভাগনা এসে আমাকে বাইকে করে নিয়ে গেল, চলো আমি কাগজপত্রগুলো সব গুছিয়ে নাও, মা বাবা হসপিটালে ভর্তি করলে তো অনেক কিছু লাগবে, আইডেন্টি কার্ড, আধার কার্ড, এটা ওটা সব গুছিয়ে নাও, নিয়ে চলো। বলছে আমার কাছে তো তেমন বেশি কিছু টাকা পয়সা নেই এখন, আর তোলা টোলা হয়নি, 1000-10 টাকা আছে, এখন নাও আর নিয়ে চলো ভর্তি করে, তারপরে আমরা হচ্ছে কি সে যেখান থেকে পারি জোয়ার ভরে করে দেবো এখন। এইবারে যখন দাদাকে আপনি দেখতে গেলেন তখন দাদা মানে ওখানে কি করছিল? আমি তো গেছি ধরতে গেলে প্রায় 5-6 দিন পরেই গেছি। যখন যাই তখন মানে অপারেশন হয়নি, কথা টথা কিছু মানে বলে না, আস্তে আস্তে বলে, একদম নাজাল হয়ে পড়ে আছে দেখি বিছানায়। তা আমরা গেলাম, যেতে দেখি কাঁদছে, আমি হচ্ছে কেঁদো না, ঠিক হয়ে যাবে, সবাই তো আছে, দেখা যাক না কি হয়। তা বলতে দেখি গল্প টল্প করলো, এটা ওটা, বলছে বাড়িতে কি হচ্ছে, বাড়িতে কি হবে না, সুদীপ আসেনি, আমি আমার ছেলের নাম সুদীপ, বলছে সুদীপকে আসেনি, আমি না ছোটো মানুষ অত দূরতে জানা যায়, বলছে বাড়িতে কি আছে। আমার মা ছিল তখন বাড়িতে দেখাশোনা করার জন্য, আমি মানে চিন্তা করতাম বলে মাকে আবার ফোন করে বলে দিল, বলছে মা তুমি যাও ওদের কাছে থাকবে। মা আসে প্রায় 2 মাস ছিল, তারপরে এবার গেছি আমি, এখানে গিয়ে গল্প টল্প করলাম, আমার ভাসুরা আসলো, যা আসলো, আমার নন্দাইটা ভাগনারা সবাই তো এমনিতে 2 মাস ছিল ওইখানে, ওরা সব দেখাশোনা করতো, আমাদেরকে রাখতো না, বলছে আজকের দিনটা এসছে যখন থাকো, নিজে হলে আমাদেরকে তো আর হসপিটালের ভিতরে আর থাকতে দেবে না, থাকতে গেলে এমনি বাইরে এরকমই বাইরে থাকতে দেবে, বাইরে সবাই মিলে ছিলাম। আবার সকালবেলায় আসার সময় দেখা করলাম, বলছে আর অপারেশনের ডেট ছিল এই সময়, বলছে অপারেশন করাবে কদিন বাদে, মানে এই যে বড় ডাক্তার আসলে তারপর তো করাবে, বলবে আজকে করাবো, কিন্তু না আসলে করাবে না, আবার বলবে কালকে করাবো, এরকম করে করে ডেট 1 সপ্তাহ পিছিয়ে গেল। তারপরে ওই মনসা পুজোর দিন করেই বেড়ে তুলেছে, অপারেশন করতে 3-4 দিন কথা বলেনি, মুখ এমনি বন্ধ করা ছিল, তারপরে করাতে একটু কথা বলে। তাহলে মূলত বাঘ আক্রমণ করতে চেয়েছিল নন্দাইকে, এইবারে সুদর্শন দা বাঁচাতে গিয়ে সামনে এসে তাকে আক্রমণ করে, এইবারে সঙ্গীরা তাকে বাঁচাতে চেয়েছিল, দুজন আবার অজ্ঞান হয়ে গেছিল, তাই তো? সুদর্শন দার কোন কোন জায়গায় আক্রমণটা বাঘের থাবা মেরেছিল? মুখে, মুখে, গালে, গালে আর হাঁটুতে, হাঁটুতে। আর এইগুলো হয়তো করেছে, নখের আঁচটা ছোটা আছে তো দেখছি, সব জানে এগুলো বেশি বেশি হয়েছে, এগুলো সব একদম গত গত হয়ে আছে। তাহলে শরীরের এখন অবস্থা ভালো নয়, জ্বালা যন্ত্রণা প্রতিনিয়ত আছে, জ্বালা শীতের সময় হলে যন্ত্রণা করে, জ্বালা করে, হাঁটু এখন যন্ত্রণা করে, এইসব হাঁটুতে আঁচ দিয়েছে, এগুলো যন্ত্রণা করে খুব। তাহলে অবস্থা এই রূপ। আর দাদা এখন বর্তমানে কি করছেন? দাদা এখন এমনি কাজ টাজ করে, যখন যেরকম কাজ হয় তখন সেরকম করে। ছেলে আছে, আর আপনি কি এখন চান আবার দাদাকে জঙ্গলে পাঠাতে বা ছেলেদেরকে? আমি তো চাই না, কেউ কোনোদিন চায় যে আমার স্বামী জঙ্গলে যাক, আমাদের আর্থিক অবস্থা ভালো না, তখন কেউ কোনোদিন বলবো যে আমার স্বামী বাইরে থাকবে, কেউ বলবে না। তাহলে খুবই অবস্থা খারাপ বন্ধুরা, তাই তো? খুবই অবস্থা খারাপ। আর ধন্যবাদ দিয়ে আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম, এবং সুন্দরবনের অবস্থা এবং এই এক একটা পরিবার এইভাবে জীবনযাপন করছে, আর সরকারি সাহায্যও পায়নি, তথাপি আমরা আরো সমস্ত বিষয়ে তুলে ধরবো। আর আপনাদেরকে ভিডিওটা দেখে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ডাইরেক্ট আপনারা সব বাড়ি এসে কথা বলতে পারবেন, ডাইরেক্ট সাহায্য করতে পারবেন বাড়িতে এসে। ধন্যবাদ তাহলে।